এনসিইআরটি কেমিস্ট্রি বইয়ের অর্গানিক কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার জীব অণু বায়োমলিকিউলস। এই চ্যাপ্টার নিয়ে লাইন বাই লাইন কোডিং করব এবং চ্যাপ্টারটাকে খুব ভালো করে অ্যানালাইজ করব এবং চ্যাপ্টারটাকে খুব ভালো করে বুঝবো। তো প্রথমত দেখো এই চ্যাপ্টারের যে উদ্দেশ্য সেগুলি কী কী, বা এই চ্যাপ্টারটা পড়ে আমরা কী কী জানতে পারবো। কার্বোহাইড্রেট, প্রোটিন, তারপর নিউক্লিক যে অ্যাসিড আছে এবং হরমোনের মতো জীব অণুসমূহের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করতে পারবো। এবার গঠনের উপর ভিত্তি করে কী কী করতে পারবো, কার্বোহাইড্রেট, তারপর প্রোটিন, নিউক্লিক অ্যাসিড আর ভিটামিনের শ্রেণী বিভাগ করতে পারবো। তারপর ডিএনএ আর আরএনএ যেটা আছে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড, এদের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবো। সজীবতন্ত্রের ওপর জীব অণুসমূহের ভূমিকাও ব্যাখ্যা করতে পারবো। কি বলছে এখানে দেখো, যে জীব অণু এটি হচ্ছে দেহের মধ্যে সংগঠিত রাসায়নিক বিক্রিয়ার সমূহের জন্য একটা সামঞ্জস্যপূর্ণ এবং সমলয় যুক্ত অগ্রগতি, যা জীবনকে কি করে, পরিচালিত করে। একটা সজীবতন্ত্র নিজে থেকে অবশ্যই বৃদ্ধি পায়, স্থিতিশীল হয়, পুনরুৎপাদন হয়। যেমন একটা সজীব বস্তুর ক্ষেত্রে কি হয়, সেটা বৃদ্ধি পায়, বড় হয়, স্থিতিশীল হয়, তার জীবনচক্র একটা সময় পরে পুনরুৎপাদন হয়ে সে আবার কিন্তু মারা চলে যায়। সজীব বস্তুর ক্ষেত্রে বলছি। তো সিমিলার হতে সজীবতন্ত্র কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, স্থিতিশীল হচ্ছে, পুনরুৎপাদন করতে পারছে। তো সজীবতন্ত্রের সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টা কি না, এটা হচ্ছে অজৈবিক পরমাণু বা অণুর সমন্বয়ে গঠিত। সজীবতন্ত্র যেমন কী কী হতে পারে দেখো, কার্বোহাইড্রেট, তারপর প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, লিপিড ইত্যাদি বিভিন্ন জটিল জীব অণুর সমন্বয়ে গঠিত হয়। এবার প্রোটিন আর কার্বোহাইড্রেট আমাদের কি খাদ্যের অত্যাবশ্যকীয় উপাদান। একদম ঠিক, প্রোটিন আর কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের কিন্তু খাদ্যের একটা অত্যাবশ্যকীয় উপাদান। তো কার্বোহাইড্রেট আমরা যেমন ভাতের থেকে কার্বোহাইড্রেট বা শর্করা বলে, ভাত, রুটি এগুলো থেকে আমরা কার্বোহাইড্রেট পেতে পারি। তারপর প্রোটিন কি মাছ, মাংস, ডিম ইত্যাদি থেকে আমরা প্রোটিন পেতে পারি। তো জীব অণুসমূহ, সকল যে জীব অণুসমূহ আছে সেটা নিজেদের মধ্যে মিথস্ক্রিয়া সংগঠিত করে, আর জীবন প্রক্রিয়াগুলি কি করে, সংগঠিত হওয়ার বিষয়টার আণবিক যুক্তি গঠন করে। এছাড়াও কি আছে, যে ভিটামিন আছে, তারপর বিভিন্ন খনিজ লবণ এর মতো কিছু সরল অণুও শুষ্ক জীবাণুদের কার্যপ্রণালীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট হচ্ছে কি একটা মূলত উপাদান। কার্বোহাইড্রেট হচ্ছে একটা মূলত উদ্ভিদ দ্বারা উৎপন্ন হয় আর প্রাকৃতিকভাবে প্রাপ্ত জৈব যৌগের সুবিশাল শ্রেণী গঠন করে। আচ্ছা, কার্বোহাইড্রেট মূলত আমরা কিসে পেতে পারি, যেমন ইক্ষু, শর্করা, গ্লুকোজ, স্টার্চে পেতে পারি। আর বেশিরভাগই সাধারণ সংকেত কি হতে পারে, যে CH2O হোল বাই, যেমন C6H2O হোল 6 এর সাধারণ সংকেতের সাথে মানানসই কিন্তু সমস্ত যৌগ যাদের আণবিক সংকেত এই সাধারণ সংকেতের সাথে, যেমন কি অ্যাসিটিক অ্যাসিড। ধরো কি আছে, অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে সংকেত কি হয়, CH3COOH হয়। তো এটাকে আমরা অবশ্যই এটাই লিখতে পারি যে C2, কারণ কি CH3COH। তো এখানে দেখো অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে কি দুটো কার্বন আছে, তার জন্য আমি C2 লিখলাম। ঠিক আছে, এবার কি কয়টা হাইড্রোজেন আছে, 4টা। তো H2O এটার হোল টয়েস, তাহলে 2 দুগুণী 4, আর এখানে O2 দুটো অক্সিজেন, তাহলে এটাকে এভাবে আমরা লিখতে পারি। অনুরূপভাবে র্যামনোড যেটা আছে C6H12O5, এটা একটা কি কার্বোহাইড্রেট হলেও এটা কার্বোহাইড্রেট যেই সংজ্ঞার মতো মানানসই, মানে এই ফর্মুলায় আমরা এটাকে ফেলতে পারবো না, C6H12O5 কে ভাঙতে পারবো না। কার্বোহাইড্রেটটা কি, কার্বোহাইড্রেট হচ্ছে একটা আলোক সক্রিয় পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন, সেই সমস্ত যৌগ যাদের কি হয় আদ্র বিশ্লেষণের ফলে এরূপ একক উৎপন্ন হয়। এবার কিছু সংখ্যক কার্বোহাইড্রেট যারা কি হয় বা স্বাদে মিষ্টি হয়, কিছু কার্বোহাইড্রেট আছে যারা আবার কি হয় স্বাদে মিষ্টি হয়। তারপর এদের সুগার বা শর্করা বলে, যারা মানে যে সমস্ত কার্বোহাইড্রেটগুলি স্বাদে মিষ্টি হয় তাদেরকে আমরা সুগার বা শর্করা বলি। আমাদের বাড়িঘরে ব্যবহৃত সবচেয়ে প্রচলিত সুগার যেমন সুক্রোজ, আমরা দুধে উপস্থিত সুগারটিকে কি বলি, দুধে উপস্থিত সুগারটিকে আমরা অবশ্যই কি বলি, ল্যাকটোজ বলি। তাহলে দুধে উপস্থিত সুগারটিকে আমরা কি বলি, ল্যাকটোজ বলি। আর কার্বোহাইড্রেটকেও কি বলা হয়, স্যাকারাইড। কার্বোহাইড্রেটকে স্যাকারাইডও বলা হয়। গ্রিক শব্দে স্যাকারিনের অর্থ হচ্ছে সুগার। এবার কার্বোহাইড্রেটের যদি শ্রেণী বিভাগ করি তাহলে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মনোস্যাকারাইড, অ্যালিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। তো প্রথমত মনোস্যাকারাইড, অলিগো আর হচ্ছে কি পলি। মনোস্যাকারাইডের ক্ষেত্রে কি হয়, এটা একটা কার্বোহাইড্রেট যা পুনরায় আদ্র বিশ্লেষিত হয়ে কি করে, একটা সরলতর পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করে। ঠিক আছে, কিটোন একক অণু উৎপন্ন করা, মানে এই ক্ষেত্রে উৎপন্ন করা যায় না। তাহলে মনোস্যাকারাইড হচ্ছে মনোস্যাকারাইডের ক্ষেত্রে অ্যালডিহাইড, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন একক অণু উৎপন্ন করা যায় না, তাই এদেরকে কি বলা হয়, মনোস্যাকারাইড বলে। যেমন কি 20 ধরনের মনোস্যাকারাইডের অস্তিত্ব আছে, যেমন কি গ্লুকোজ, ফ্রুক্টোজ, রাইবোজ, এগুলি কি গ্লুকোজ, ফ্রুক্টোজ, রাইবোজ মনোস্যাকারাইডের উদাহরণ। আর অলিগোস্যাকারাইড কি, আচ্ছা কার্বোহাইড্রেট আর হচ্ছে আদ্র বিশ্লেষিত হয়ে কি করে 2 থেকে 10টা মনোস্যাকারাইড একক অণু উৎপন্ন করে। তার মানে কি কার্বোহাইড্রেটটা আদ্র বিশ্লেষিত হয়
আদ্র বিশ্লেষিত হয়ে কত 2 থেকে 10টা তোমার মনোস্যাকারাইড অণু উৎপন্ন করে। তার মানে 2 থেকে যে 10টা মনোস্যাকারাইড অণু উৎপন্ন করছে সেটাই হচ্ছে তোমার অলিগোস্যাকারাইড। এবার আদ্র বিশ্লেষণে উৎপন্ন মনোস্যাকারাইডের সংখ্যা অনুযায়ী এদেরকে কি বলা হয়? ডাইস্যাকারাইড বলা হয়। 2টা থাকলে ডাই, 3টে থাকলে ট্রাই, 4টা থেকে টেট্রা প্রভৃতি শ্রেণীতে ভাগ করা যায়। এদের মধ্যে সবচেয়ে প্রচলিত হচ্ছে তোমার ডাইস্যাকারাইড, সব থেকে প্রচলিত যেটা সেটা হচ্ছে ডাইস্যাকারাইড। আর একটা ডাইস্যাকারাইড অণুর আদ্র বিশ্লেষণের ফলে কি হয়? একই বা ভিন্ন ধরনের দুটো মনোস্যাকারাইড অণু উৎপন্ন হয়। যেমন এক অণু সুক্রোজের যদি আদ্র বিশ্লেষণ করা হয়, এক অণু যদি সুক্রোজের আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে এক অণু গ্লুকোজ আর এক অণু ফ্রুক্টোজ মানে C6H12O6 C6H12O6 উৎপন্ন হবে। আর মল্টোজ শুধুমাত্র 2 অণু গ্লুকোজ উৎপন্ন করে। এবার হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের ক্ষেত্রে কি, যে ধরো কার্বোহাইড্রেট আদ্র বিশ্লেষিত হলো, কার্বোহাইড্রেটে আদ্র বিশ্লেষিত হয়ে কী করে বহু সংখ্যক মনোস্যাকারাইড অণু উৎপন্ন করলো, তখন সেটাকে আমি বলবো পলিস্যাকারাইড। তার মানে যখন 2 থেকে 10টা মনোস্যাকারাইড উৎপন্ন সেটা হচ্ছে অলিগোস্যাকারাইড, আর বহু সংখ্যক যদি মনোস্যাকারাইড উৎপন্ন করে তো সেটা হবে পলিস্যাকারাইড। যেমন স্টার্চ, সেলুলোজ, তারপর হচ্ছে গাম, গ্রাম, তারপর হচ্ছে কি গ্লাইকোজেন, এগুলি। এবার পলিস্যাকারাইডগুলি স্বাদে কিন্তু মিষ্টি হয় না, সেজন্য এদেরকে নন সুগারও বলা হয় বা অশর্করাও বলা হয়। পলিস্যাকারাইডগুলিকে যেহেতু এটা স্বাদে মিষ্টিও নয় সেজন্য এদেরকে নন সুগার বা অশর্করা বলা হয়। এবার কার্বোহাইড্রেটগুলিকে বিজারক বা অবিজারক সুগার এই দুটি শ্রেণীতে কিন্তু আবার ভাগ করা হয়। তার মানে যে সকল কার্বোহাইড্রেট ফেলিং দ্রবণ বা টোলেন্স বিকারককে বিজারিত করতে পারে তাদেরকে আমরা বিজারক সুগার বলবো। আর যে সমস্ত কার্বোহাইড্রেট ফেলিং দ্রবণ বা টোলেন্স বিকারককে বিজারিত করতে পারবে না তাহলে তাদেরকে অবিজারক সুগার বলবো। অ্যালডোজ, কিটোজ সেটা যাই হোক না কেন। এবার আসছি মনোস্যাকারাইড। এবার মনোস্যাকারাইড কি, যে এদের অণুর মধ্যে বর্তমান কার্বন পরমাণুর সংখ্যা এবং কার্যকরী মূলকের ওপর ভিত্তি করে মনোস্যাকারাইডগুলি যে পুনরায় শ্রেণীবিভক্ত করা হয়। তো মনোস্যাকারাইড অণুতে একটা অ্যালডিহাইড মূলক থাকে। যখন মনোস্যাকারাইডের মধ্যে একটা মাত্র অ্যালডিহাইড মূলক থাকবে তখন তাকে আমরা বলবো অ্যালডোজ। আর যদি একটা কিটোমূলক থাকে তাহলে কিটোজ। দেখো নামই অ্যান্সার। কিটোজ মানে কি, যখন অ্যালডিহাইডে কি হবে মনোস্যাকারাইডটাতে একটা কিটো গ্রুপ থাকবে তখন সেটাকে আমরা বলবো কিটোজ, আর যখন একটা অ্যালডিহাইড গ্রুপ থাকবে তখন তাকে বলবো আমরা অ্যালডোজ। তাহলে সাধারণ পর্যায় হচ্ছে কি, যখন 3 কার্বন থাকবে তখন ট্রাইওজ, 4টা থাকলে টেট্রোজ, 5টা থাকলে পেন্টোজ, 6টা থাকলে হেক্সোজ, 7টা থাকলে হেপ্টোজ। তো গ্লুকোজ প্রকৃতিতে মুক্ত অবস্থায় বা সংযুক্ত অবস্থায় পাওয়া যায়। মিষ্টি ফলসমূহে এবং মধুর মধ্যে এটি বর্তমান। পাকা আঙ্গুরেও অধিক পরিমাণে গ্লুকোজ থাকে। গ্লুকোজের প্রস্তুতি। গ্লুকোজের সাধারণ সংকেত কি, আমরা জানি C6 6 অণু কার্বন, H12 12 অণু হাইড্রোজেন, আর হচ্ছে O6 6 অণু অক্সিজেন। তাহলে সুক্রোজ থেকে যখন ইক্ষু শর্করা, সুক্রোজের অ্যালকোহলীয় দ্রবণকে যখন আমরা HCl বা সালফিউরিক অ্যাসিড সহ ফোটানো হয় বা ফোটাবো তখন কি হবে, যে সমপরিমাণ গ্লুকোজ বা ফ্রুক্টোজ পাওয়া যাবে। মানে সুক্রোজের অ্যালকোহলীয় দ্রবণকে লঘু HCl আর হচ্ছে বা H2SO4 সহ যখন ফোটানো হবে তখনই আমরা গ্লুকোজ বা ফ্রুক্টোজ পেয়ে যাবো। যেমন কি এখানে দেখো এটা বিক্রিয়াটা বলছে যে C12 সুক্রোজের সংকেত কি, C12 H22O11, এটা হচ্ছে তোমার সুক্রোজের সংকেত। C12 H22O11 প্লাস হচ্ছে জল H+ নিলাম, তাহলে এটা গ্লুকোজ আর ফ্রুক্টোজ উৎপন্ন হলো। তো C6H12O6 প্লাস C6H12O6 গ্লুকোজ আর হচ্ছে ফ্রুক্টোজ। এবার স্টার্চ থেকে যখন করব, স্টার্চকে কি করা হয় চাপের অধীনে, কত 393 কেলভিন উষ্ণতায় কি করা হয়, লঘু H2SO4 সহযোগে ফোটানোর মাধ্যমে আদ্র বিশ্লেষিত করে বাণিজ্যিকভাবে গ্লুকোজ উৎপন্ন করা হয়। যেমন কি আছে, স্টার্চ বা সেলুলোজ আছে, তো C6H10O5 হোল N আছে প্লাস NH2 আছে, H+ দিলাম 393 কেলভিন আর 2 থেকে 3 ATM, তাহলে এখানে কি উৎপন্ন হলো N C6H12O6। এবার গ্লুকোজের গঠনাকৃতি যদি দিই, গ্লুকোজের গঠনাকৃতি কি হয়, যে CHO বন্ড CHOH হোল 4 CH2OH, এটা হচ্ছে গ্লুকোজের তোমার গঠন, অনেক ইম্পর্টেন্ট গ্লুকোজের গঠন, ঠিক আছে। CH2 C বন্ড CHO4 মানে 4টা CHO4 আছে মিডিলে, তারপর হচ্ছে বন্ড CH2OH। তাহলে কি গ্লুকোজ এর আণবিক সংকেত C6H12O6 নির্ণীত হয়েছিল। তারপর HI এর সঙ্গে যখন দীর্ঘ সময় উত্তপ্ত করা হবে তাহলে N হেক্সেন উৎপন্ন হবে। এটা থেকে বোঝা যায় গ্লুকোজের 6টা কার্বন পরমাণু সকলেই কি সরল রৈখিক হয়। তাহলে এখানে কি আছে, যে CHO আছে বন্ড CHOH হোল 4 CH2OH, এখানে HI আর হিট দিচ্ছে তাহলে এটা N হেক্সেন উৎপন্ন হচ্ছে। তো CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3। এবার গ্লুকোজ আর হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গে যখন বিক্রিয়া করা হয় তখন কি উৎপন্ন হয়, অক্সিন উৎপন্ন হয়। আর কোনো হাইড্রোজেন উৎপন্ন হয়, হাইড্রোজেন সায়ানাইডের অণুর সঙ্গে যুক্ত হয়ে কি করে, সায়ানোহাইড্রিন উৎপন্ন করে। তাহলে বিক্রিয়াটি কি, যে CHO বন্ড CHO4 CHOH হোল 4 CH2NH কি দিচ্ছি আমি, NH2OH দিচ্ছি, তাহলে এটা উৎপন্ন হবে। দেখো খালি কিছু না, যে CHO এর জায়গায় NH2OH দেওয়ার জন্য এখানে হবে CH
ডাবল বন্ড এখানে হবে এন, বন্ড হবে ওএইচ, তারপর CH OH হোল ফর যেটা আছে, তারপর CH2OH। এবার যখন HCN দিব, তখন কিছু নেই, যে CH আছে, জাস্ট কি হবে, ওয়ের জায়গায় একদিকে CN হবে আর নিচে হবে OH। এবার গ্লুকোজ আনহাইড্রাইডের সঙ্গে যখন গ্লুকোজের অ্যাসিটাইলেশন বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে, গ্লুকোজ পেন্টা অ্যাসিডেট উৎপন্ন হচ্ছে, মানে 5টা OH মূলকের উপস্থিতি প্রমাণ করা যায়। কি আছে, যে CHO বন্ড CHOH হোল ফোর CH2OH আছে, তো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিলাম, তাহলে এটা CHO এখানে ঠিক থাকবে, আর এই জায়গাগুলোতে চেঞ্জেস আসবে। তাহলে এখানে CH বন্ড ও হবে, এখানে বন্ড C উপরে ডাবল বন্ড ও হয়ে যাবে, বন্ড CH3 এটা জাস্ট হোল ফোর হবে, আর নিচে হবে CH2 বন্ড ও, বন্ড C উপরে ডাবল বন্ড ও, বন্ড হবে CH3। এবার যখন নাইট্রিক অ্যাসিড দ্বারা জারণ করবো, নাইট্রিক অ্যাসিড দ্বারা জারণের ফলে কি হয়, গ্লুকোজ এবং গ্লুকোনিক অ্যাসিড উভয়ই ডাইকার্বক্সিলিক অ্যাসিড আর স্যাকারিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে কি আছে, যে CHO বন্ড CHOH হোল ফোর CH2OH এটা জারণ করতেছি, তাহলে এটা স্যাকারিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। এবার এটাকে যখন গ্লুকোনিক অ্যাসিডকে জারণ করবো তখন আবার স্যাকারিক অ্যাসিড পাবো, COH CHOH হোল ফোর COH। এবার COH CHOH হোল ফোর CH2 এটা হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড। গ্লুকোনিক অ্যাসিডের 2 এর মতো আর স্যাকারিক অ্যাসিড 3 এর মতো প্রকাশ পায়, মানে এইভাবে লেখা হয় গঠনগুলা। গ্লুকোজকে সঠিকভাবে মানে D+ গ্লুকোজ রূপে নামকরণ করা হয়। তাহলে গ্লুকোজকে আমরা কি D+ গ্লুকোজ রূপে নামকরণ করি। তো গ্লুকোজের নামের পূর্বে D চিহ্নটা কনফিগারেশন বা ত্রিমাত্রিক বিন্যাস নির্দেশ করে, আর প্লাস চিহ্নের দ্বারা অণুটার ঘূর্ণনের জন্য ডেক্সট্রো রেটারি মানে দক্ষিণাবর্তী বা ডানাবর্তী প্রকৃতি হয়। তো যোগের যে আলোক সক্রিয়তা সেটা D বা L এর কোনো সম্পর্ক নেই, D আর I অক্ষরের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই। তাহলে এটা কি প্লাস গ্লিসারালডিহাইড মানে CHO বন্ড OH, এটা হচ্ছে CH2OH, এটা হচ্ছে কি প্লাস গ্লিসারালডিহাইড। এবার এটা দেখো মাইনাস, এটা জাস্ট উল্টে গেছে, এটা প্রথমত H ছিল, এটা OH, তো এটা উল্টোটা HOOH, তাদের এটা মাইনাস গ্লিসারয়েড হচ্ছে গ্লিসারাইড হলো। এবার হচ্ছে গ্লিসারালডিহাইড মানে প্লাস সমবায়টি D কনফিগারেশন বিশিষ্ট হয়। এর অর্থ কি, যখন আমরা বিশেষ নিয়মাবলী অনুসরণ করব তখন গঠন কাগজের ওপর লিখব যে বন্ড OH মূলকটি ডান হাতের দিকে থাকবে। তাহলে যখন ডান হাতের দিকে থাকবে তখন সেটা হয়ে যাবে প্লাস, আর বাঁ হাতের দিকে থাকলে যখন ওএইচটা থাকবে তখন সেটা হবে মাইনাস, তাই তো। যে সকল যৌগ রাসায়নিক গ্লিসারয়েড D+ গ্লুকোজ D+ সমবায়ের সাথে যুক্ত থাকে তাকে D কনফিগারেশন বলে। রাসায়নিক গ্লিসারালডিহাইডের সমবায়ের সঙ্গে যুক্ত থাকে সেটা হচ্ছে D কনফিগারেশন, আর যারা গ্লিসারালডিহাইড L- সমবায়ের সঙ্গে যুক্ত থাকে সেটা হচ্ছে L কনফিগারেশন। তাহলে মনোস্যাকারাইডের কনফিগারেশন নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে নিচের অপ্রতিসাম্য কার্বনগুলোর মধ্যে তুলনা করা যেতে পারে। যেমন কি প্লাস গ্লুকোজের মধ্যে সবচেয়ে নিচের দিকে অপ্রতিসাম্য কার্বন পরমাণুটি কি OH মূলক, যেটা হচ্ছে ডান দিকে থাকে, আর প্লাস গ্লিসারাইডের সাথে তুলনা করা যায়। প্লাস গ্লুকোজের কনফিগারেশন D নির্ধারিত হয়, গ্লুকোজের অন্যান্য অপ্রতিসাম্য কার্বন পরমাণুগুলি তুলনা করার প্রয়োজন হয় না। যেমন এটা কি D+ গ্লুকোজ, CHO নিচে আছে CH2OH, H প্রথমত বাঁ দিকে H, তারপর OH, তারপর দেখো আবার অপোজিট OH H, তারপর আবার HOH, জাস্ট উল্টা HOH, তারপর HOH দেবে। আর D+ গ্লিসারাইডের ক্ষেত্রে কি, এটা হচ্ছে গ্লুকোজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট গঠন। আর এটা হচ্ছে কি যে H বন্ড OH উপরে CHO নিচে CH2OH। গ্লুকোজের বদ্ধ শৃঙ্খল গঠনাকৃতির ক্ষেত্রে কি হবে, বদ্ধ শৃঙ্খল গঠনাকৃতির ক্ষেত্রে প্রথমত 1 নম্বরে বলছে যে গ্লুকোজ অ্যালডিহাইড মূলক থাকা সত্ত্বেও এটা কি করে, সিপ পরীক্ষার সাড়া দেয় না, মানে NaHSO3 এর সাথে বিক্রিয়া করে যে হাইড্রোজেন সালফেটের মতো যৌগ উৎপন্ন করে না, সেটাকে আমরা সিফ পরীক্ষা বলি। NaHSO3 এর সাথে বিক্রিয়া করে যেটা হাইড্রোজেন সালফেট তৈরি করা হয় সেটা হচ্ছে সিফ পরীক্ষা। এবার হচ্ছে কি গ্লুকোজের পেন্টা অ্যাসিটেট হাইড্রক্সিল অ্যামিনের সাথে বিক্রিয়াও করে না, তাহলে বন্ড CHO মূলকের অনুপস্থিতি নির্দেশ করে। তারপর কি করে, যে গ্লুকোজকে 2টি ভিন্ন কেলাসাকার রূপে পাওয়া যায়, যেমন হচ্ছে আলফা আর বিটা গ্লুকোজ। এবার 303 কেলভিন উষ্ণতা যখন গ্লুকোজকে আমরা গাঢ় দ্রবণে কেলাসন করব তখন আমরা আলফা গ্লুকোজের যে আলফা রূপ সেটা প্রস্তুত করতে পারবো। এবার যখন বেশি 303-এর থেকে বেশি মানে 371 কেলভিন উষ্ণতায় সম্পৃক্ত জলীয় দ্রবণে কেলাসন করব তখন আমরা বিটা গ্লুকোজ যেটা 423 কেলভিন সেটা প্রস্তুত করতে পারবো। তো এটা ক্ষেত্রে কি হচ্ছে যে আলফা D গ্লুকোজ H বন্ড C, এদিকে OH আছে, এটা 1 2 3 4 5 6 নাম্বার কার্বন, ঠিক আছে, উভমুখী চিহ্ন। এটা কি উৎপন্ন হচ্ছে যে H বন্ড C এখানে হয়ে যাচ্ছে ডাবল বন্ড O,
কি হচ্ছে OH এর জায়গায় এখানেই হচ্ছে ভাঙছে, তাহলে এটা কি উৎপন্ন হবে যে বিটা ডি গ্লুকোজ উৎপন্ন হবে, অর্থাৎ HO বন্ড C এখানে হয়ে যাবে H, 2 নম্বর কার্বনে H বন্ড OH ঠিক আছে, 3 নম্বরে HO বন্ড H ঠিক আছে, তারপরে এখানে 4 নম্বরে H বন্ড OH, আর 5 নম্বরে কি হবে H, এই OHটা এখানে ভেঙে এটা হয়ে যাবে O, আর নিচে CH2OH থাকবে। গ্লুকোজের দুটি বদ্ধ শৃঙ্খলে হেমি অ্যাসিটাল গ্রুপ C1 অবস্থানের হাইড্রক্সিল মূলকের বিন্যাসের দিকে আলাদা হয়। তো C1 কার্বনকে কি করা হয়, অ্যানোমারিক কার্বন মূলকের অ্যানোমারিক কার্বন বলে। আলফা রূপ আর হচ্ছে বিটা রূপকে কি বলা হয়, অ্যামোনার বলে। এই যে আলফা আর বিটা রূপ যেটা আছে সেটাকে অ্যামোমার বলে। পাইরানের সাথে সাদৃশ্যতার কারণে গ্লুকোজের 6 সদস্য বিশিষ্ট বদ্ধ শৃঙ্খল গঠন আকৃতিতে পাইরানোজ গঠন আকৃতি বলা হয়। পাইরান হলো এমন একটা বদ্ধ শৃঙ্খল যেটা জৈব যৌগ যার বলয়টির মধ্যে একটা অক্সিজেন পরমাণু আর 5টা কার্বন পরমাণু থাকে। যেমন পাইরিনের সংকেত কি 1 2 3 4 5 নাম্বার রিং আছে, এখানে কি বন্ড, এখানে হচ্ছে O, এটা কয় নাম্বার, এটাও 5 নাম্বার রিং, এখানে হচ্ছে কি যে একটা O আছে। আচ্ছা দেখো এখানে 1 নাম্বার কার্বনের সাথে H বন্ড OH, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোপাইরানেজ, আর এটা হচ্ছে বিটা ডি গ্লুকোপাইরানেজ। এবার যখন ফ্রুক্টোজ বলো, ফ্রুক্টোজ একটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি কিটোহেক্সোজ, ফ্রুক্টোজ একটা গুরুত্বপূর্ণ কি কিটোহেক্সোজ। সুক্রোজ ডাইস্যাকারাইড আদ্র বিশ্লেষণের সময় কি হয়, গ্লুকোজের সাথেও এটি উৎপন্ন হয়। এটা একটা প্রাকৃতিক মনোস্যাকারাইড, তাহলে ফ্রুক্টোজ একটা কি প্রাকৃতিক মনোস্যাকারাইড যেটা ফল, মধু, তারপর শাকসবজি জাতীয়তে পাওয়া যেতে পারে। আর বিশুদ্ধ অবস্থায় এটা মিষ্টিকারক পদার্থ রূপে ব্যবহৃত হয়। ফ্রুক্টোজের গঠন, ফ্রুক্টোজের ক্ষেত্রে কি হয়, ফ্রুক্টোজের আণবিক সংকেত C6H12O6 হয়। বিক্রিয়া মানে এই বিক্রিয়ার ভিত্তিতে দেখা গেছে দ্বিতীয় কার্বন পরমাণুটা একটা কেটনে কার্যকরী মূলক বর্তমান, আর গ্লুকোজের মতো এর সরলরৈখিক শৃঙ্খল মোট 6টা কার্বন পরমাণু বর্তমান। কি আছে যে D মাইনাস ফ্রুক্টোজ, এখানে কি হবে যে CH2OH বন্ড C ডাবল বন্ড O হবে, তাহলে HO বন্ড H, এদিকে H বন্ড OH, তারপরে H বন্ড OH, তারপর হচ্ছে CH2OH। ফিউরানের গঠন, তারপর এটা হচ্ছে আলফা ডি ফ্রুক্টো ফিউরানেজ গঠন, তারপর হচ্ছে বিটা ডি গ্লুকোজের গঠন। তারপর দেখো আলফা ডি মাইনাস ফ্রুক্টো ফিউরানেজের গঠন, বিটা ডি ফ্রুক্টো ফিউরানেজের গঠন। এবার ডাইস্যাকারাইড সমূহ কি বলছে যে সুক্রোজ, মল্টোজ আর হচ্ছে কি ল্যাকটোজ। বিজারক সুগারের উদাহরণ হতে পারে কি মল্টোজ আর হচ্ছে কি তোমার হচ্ছে ল্যাকটোজ। একটা অত্যন্ত সুপরিচিত ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ, আদ্র বিশ্লেষিত হয়ে কি করে সমমূল্যের পরিমাণ D+ গ্লুকোজ আর D- ফ্রুক্টোজের মিশ্রণ উৎপন্ন করে। তো সুক্রোজ C12H20O11 প্লাস জল যদি উৎপন্ন হয় তাহলে D+ গ্লুকোজ আর D- ফ্রুক্টোজ উৎপন্ন হবে। এবার আলফা ডি গ্লুকোজ আর হচ্ছে কি বিটা ডি গ্লুকোজ আছে, এটার থেকে কি উৎপন্ন হচ্ছে, সুক্রোজ উৎপন্ন হচ্ছে। এবার মল্টোজের ক্ষেত্রে কি গঠনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, দেখবে গঠনগুলো। তারপরে কি আছে যে হচ্ছে কি মল্টোজ, ডাইস্যাকারাইড হচ্ছে একটা মল্টোজ যেটা দুটা আলফা ডি গ্লুকোজ নিয়ে গঠিত হয়। যেমন এক্ষেত্রে কি বলছে আলফা ডি গ্লুকোজ আর হচ্ছে মল্টোজ উৎপন্ন হচ্ছে। 5 মেম্বার যুক্ত একটা রিং, 1 নম্বরে আছে H, 2 নম্বরে H বন্ড OH, 3 নম্বরে আছে OH, 4 নম্বরে HOH, আর 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে CH2OH আর হচ্ছে H, এটা হচ্ছে 6 নম্বর কার্বন। এটা আলফা ডি গ্লুকোজ, এখানে H বন্ড O, এখানে হচ্ছে H, তাহলে এটা আলফা ডি গ্লুকোজ, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 নম্বর। মল্টোজের ক্ষেত্রে, ল্যাকটোজের ক্ষেত্রে কি হবে, ল্যাকটোজের ক্ষেত্রে এই ডাইস্যাকারাইডটি হচ্ছে দুটা পাওয়া যায়, মিল্ক সুগার নামেও পরিচিত, তাহলে ল্যাকটোজটা কি মিল্ক সুগার নামে পরিচিত। আর বিটাডি গ্ল্যাকটোজ আর বিটাডি গ্লুকোজের সমন্বয়ে এটা গঠিত হয়। গ্ল্যাকটোজের C1 কার্বন 1 আর গ্লুকোজের হচ্ছে কার্বন 4 এককের মধ্যে বন্ধন গঠিত হয়, তাহলে গ্লুকোজ এককের C1 মুক্ত অ্যালডিহাইড মূলক উৎপন্ন করে, এটি হচ্ছে একটা বিজারক সুগার, তাহলে ল্যাকটোজ হচ্ছে একটা কি বিজারক সুগার। এবার পলিস্যাকারাইডের মধ্যে কি বলে, যেমন স্টার্চ একটা কি যেমন উদ্ভিদ দেহ থেকে সঞ্চিত থাকতে পারে, এমন পলিস্যাকারাইডের মধ্যে স্টার্চ হচ্ছে অন্যতম। তাহলে স্টার্চ আমরা কোথা থেকে পাই, উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে, উদ্ভিদ দেহ থেকে আমরা পাই স্টার্চ হচ্ছে মানুষের খাদ্য তালিকার একটা গুরুত্বপূর্ণ উৎস। খাদ্য শস্য, তারপর মূল, স্ফীতিকণ্ড, তারপর কিছু যে শাকসবজি আছে সেগুলিতে আমরা প্রচুর পরিমাণে স্টার্চ পাই। এবার আলফা গ্লুকোজের একটা পলিমার, তারপর হচ্ছে অ্যামাইলেজ ও অ্যামাইলোপেকটিন দুটি উপাদান দ্বারা গঠিত। কি অ্যামাইলেজ উপাদানটি হচ্ছে কি যা স্টার্চের, আচ্ছা অ্যামাইলেজ আর হচ্ছে কি অ্যামাইলোপেকটিন নামক দুটো উপাদান দ্বারা তৈরি হয়। আর অ্যামাইলেজ উপাদানটি হচ্ছে কি জলে দ্রাব্য হয়, আর স্টার্চের কত 15 থেকে 20% পরিমাণ উপস্থিত থাকে। এবার 200 থেকে কত হাজার সংখ্যক আলফা ডি গ্লুকোজ মানে আলফা ডি প্লাস গ্লুকোজ অনুসমন্বিত কি হয়, শাখাবিহীন শৃঙ্খল হয়।
যেখানে একটা গ্লুকোজ এককের C1 আর অপরটার C4 এর সঙ্গে গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা একত্রে যুক্ত থাকে। এবার অ্যামাইলোপেকটিন জলে কি হয়, অদ্রাব্য হয়, আর স্টার্চের গঠনের জন্য 80 থেকে 85% পরিমাণ উপস্থিত থাকে। আর আলফা ডি গ্লুকোজ এককের শাখাযুক্ত শৃঙ্খল পরিমাণে C1 আর C4 গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারাও মূল শৃঙ্খলটি গঠিত হয়। যেমন C1 থেকে কি হয়, C6 গ্লাইকোসাইড বন্ধন দ্বারা গঠিত হয় অ্যামাইলেজ। এবার আসছে সেলুলোজ। সেলুলোজ হচ্ছে কি, এটা কেবলমাত্র উদ্ভিদেই পাওয়া যায়, আর উদ্ভিদ জগতে এই জৈব যৌগটির প্রাচুর্য হচ্ছে সব থেকে বেশি, মানে উদ্ভিদের সব থেকে বেশি সেলুলোজ পাওয়া যায় উদ্ভিদ কোষে। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের একটা মুখ্য গঠনকারী উপাদান হচ্ছে তোমার সেলুলোজ। সেলুলোজ হচ্ছে কি বিটা ডি গ্লুকোজের সরলরৈখিক পলিমার, যাতে কি হয়, একটা গ্লুকোজ এককের C1 অপর গ্লুকোজ এককের C4 এর সঙ্গে গ্লাইকোসাইডিক বন্ধন গঠন করে। এবার হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন কি কার্বোহাইড্রেট সমূহ প্রাণী দেহে গ্লাইকোজেনে রূপান্তরিত হয়। এটা প্রাণীজ স্টার্চ, মানে গ্লাইকোজেনটা হচ্ছে প্রাণীজ স্টার্চ নামেও পরিচিত। কেন? কারণ হচ্ছে এটার গঠনাকৃতি তোমার হচ্ছে অ্যামাইলো পেকটিনের অনুরূপী হয়, আর এটা অ্যামাইলো পেকটিন থেকেও অধিক শাখাযুক্ত হয়। এটা হচ্ছে যকৃৎ, পেশি, মস্তিষ্কে উপস্থিত থাকে গ্লাইকোজেন। শরীরে গ্লুকোজের প্রয়োজন হয় যখন হচ্ছে কি হয়, শরীরে আমাদের গ্লুকোজের প্রয়োজন হয় C6H12O6 গ্লুকোজের প্রয়োজন হয়, তখন উৎসেচকটা কি করে, গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত বা বিয়োজিত করে। তেমন ইস্ট আর ছত্রাকেও গ্লাইকোজেন পাওয়া যায়। এবার হচ্ছে কার্বোহাইড্রেটের গুরুত্ব। কার্বোহাইড্রেটের গুরুত্ব কি? উদ্ভিদ আর প্রাণী উভয়েরই জীবন ধারণের জন্য কার্বোহাইড্রেট হচ্ছে প্রয়োজনীয়। আমাদের খাদ্যে বেশিরভাগ অংশেই যোগান দেয়। শক্তি তৎক্ষণাৎ উৎস, যেমন বৈদিক, আয়ুর্বেদিক, চিকিৎসায় মধু দীর্ঘকাল ধরেই ব্যবহৃত হয়ে আসছে। এবার উদ্ভিদ দেহে সঞ্চিত যেমন স্টার্চ অনুরূপে, তারপর প্রাণী দেহে সঞ্চিত গ্লাইকোজেন অনুরূপে ব্যবহৃত হয়। ব্যাকটেরিয়া, তারপর উদ্ভিদের যে কোষ প্রাচীর আছে সেটা সেলুলোজ দ্বারা গঠিত। কাঠ রূপে কার্বোহাইড্রেট প্রাপ্ত সেলুলোজকে আমরা কি করি, আসবাবপত্র তৈরিতেও ব্যবহার করি। তারপর তুলো রূপে প্রাপ্ত সেলুলোজকে বস্ত্র তৈরিতেও ব্যবহার করি। তারপর এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে বস্ত্রশিল্প, তারপর বার্নিশ, ব্রেক বীজ এর কাঁচামাল, তারপর কাগজ শিল্পতে ব্যবহার করা হয়। নিউক্লিক অ্যাসিডের মধ্যে দুটি অ্যালডোপেন্টোজ মানে ডি রাইবোজ আর হচ্ছে 2-ডিঅক্সিরাইবোজ বর্তমান থাকে। বাস্তুতন্ত্রে কার্বোহাইড্রেটের প্রোটিন আর হচ্ছে ফ্যাটের সঙ্গে সংযুক্ত অবস্থায় পাওয়া যায়। প্রোটিন কি বলছে, প্রোটিন হচ্ছে জীবতন্ত্রের সব থেকে একটা অধিক পরিমাণে প্রাপ্ত জীবাণু কি প্রোটিন। প্রোটিনের প্রধান উৎসগুলি কি কি হতে পারে, দুধ, পনির, ডাল, চীনাবাদাম, মাছ, মাংস ইত্যাদি হতে পারে। শরীরের প্রতিটি অংশেই পাওয়া যায়। জীবন কাঠামোর মৌলিক ভিত্তি কার্যাবলী তৈরি করা হয়। শরীরের যে বৃদ্ধি, তারপর রক্ষণাবেক্ষণের জন্য আমাদের প্রোটিনের প্রয়োজন। প্রোটিন শব্দটির কথা গ্রিক শব্দ প্রোটিয়াস থেকে এসেছে, যার অর্থ কি প্রাথমিক বা প্রধান গুরুত্বপূর্ণ। আর সমস্ত প্রোটিনগুলি হচ্ছে তোমার অ্যালফা অ্যামিনো অ্যাসিডের পলিমার। এবার অ্যামিনো অ্যাসিড কি, অ্যামিনো অ্যাসিড অ্যামিনো মানে বন্ড NH2 গ্রুপ আর কার্বক্সিলিক গ্রুপ বন্ড COH এর কার্যকরী মূলক রয়েছে দুটা। তাহলে কি আলফা অ্যামিনো অ্যাসিড মানে আর হচ্ছে পার্শ্ব শৃঙ্খল, আর বন্ড CH বন্ড COH আর নিচে আছে NH2। কার্বক্সিলিক মূলকের সাপেক্ষে অ্যামিনো মূলকের আপেক্ষিক অবস্থানের উপর নির্ভর করে। অ্যামিনো অ্যাসিডগুলি যেমন আলফা, বিটা, ডেল্টা, গামা আরও অনেক রূপে বিন্যাস করতে পারে। প্রোটিনের আদ্র বিশ্লেষণে শুধুমাত্র কি হয়, আলফা অ্যামিনো অ্যাসিডই উৎপন্ন হয়। এবার সকল অ্যামিনো অ্যাসিডের যে আদি নাম আছে সেটা, যার মধ্যে সাধারণত এই যৌগের ধর্ম ও উৎস প্রতিফলিত হয়। এবার গ্লাইসিনের এরূপ নামকরণের কারণ কি, এটা হচ্ছে মিষ্টি স্বাদযুক্ত। গ্লাইকস এর অর্থ কি, মিষ্টি। গ্রিক শব্দে গ্লাইকসের শব্দ কি না, মিষ্টি। আর তার রেসিনকে প্রথমে পনির থেকে উৎপন্ন করা হয়েছিল। টাইরস মানে হচ্ছে পনির। গ্রিক ভাষায় আমরা টাইরস মানে কি জানি, পনির। আর অ্যামিনো অ্যাসিডগুলিকে সাধারণত 3টা অক্ষর সমন্বিত চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এছাড়াও অনেক সময় অক্ষরের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। তো সাধারণভাবে কিছু প্রচলিত অ্যামিনো অ্যাসিডের গঠনের কৃতি 3টা অক্ষর ও অক্ষরজাত সংকেত এখানে দেখানো হয়েছে। যে প্রাকৃতিক অ্যামিনো অ্যাসিডের গঠন যেটা আছে সেটা হচ্ছে কি হয়, বাদিকে মনে রাখবে H হয়, আর ডান দিকে H2N NH2 অ্যামিন গ্রুপ, আর উপরে হয় COH মানে কার্বক্সিলিক গ্রুপ, আর নিচে হচ্ছে তোমার অ্যারাইল গ্রুপ। এবার দেখো অ্যামিনো অ্যাসিডের যে নামগুলি আছে সেগুলির এক অক্ষরযুক্ত, তারপর 3টা অক্ষরযুক্ত সাংকেতিক চিহ্ন দিচ্ছে। পার্শ্ব শৃঙ্খলের বৈশিষ্ট্য কি কি হয় দেখো, অ্যামিনো অ্যাসিডে যেমন গ্লাইসিন, অ্যালানিন আছে, ভ্যালিন আছে, লিউসিন। অপরিহার্য অ্যামিনো অ্যাসিডগুলি কি কি স্টার চিহ্ন দ্বারা দেখানো হয়েছে। যেগুলি স্টার করা আছে সেগুলি সবই হচ্ছে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। তারপর কি আছে দেখো, যে আইসোলিউসিন আছে, আর্জিনিন, লাইসিন, তারপর হচ্ছে গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিন, তারপর অ্যাসপারজিনাস, থ্রিওনিন আছে, সেরিন, সিস্টেইন, মিথিওনিন,
ফিনাইল অ্যালানিন, টাইরোসিন, ট্রিপ্টোফান, হিস্টিডিন আর হচ্ছে কি প্রোলিন। এবার অ্যামাইনো অ্যাসিডের শ্রেণীবিন্যাস। অ্যামাইনো অ্যাসিডগুলিকে এদের অণুতে বর্তমান অ্যামিনো এবং কার্বক্সিলিক মূলকের উপর ভিত্তি করে কি করা হয়, আম্লিক, ক্ষারীয়, প্রশমন রূপে ভাগ করা হয়। কি আম্লিক, ক্ষারীয় আর হচ্ছে প্রশমন রূপে। তো সমান সংখ্যক অ্যামিনো এবং কার্বক্সিলিক মূলক প্রশম করে তোলে। কার্বক্সিলিক মূলকের চেয়ে অধিক সংখ্যক অ্যামিনো মূলক একে কি করে, ক্ষারীয় করে তোলে। আচ্ছা, অ্যামিনো মূলকের তুলনায় অধিক কার্বক্সিলিক মূলক একে কি করে, আম্লিক করে তোলে। তো জীবদেহে সংশ্লেষিত হয় এমন অ্যামিনো অ্যাসিডগুলি কি করে, অপরিহার্য অ্যামিনো অ্যাসিড বলে। যেগুলি শরীরে সংশ্লেষিত হয় না, অবশ্যই খাদ্যের মাধ্যমে আমাদের গ্রহণ করতে হয়, সেটাই হচ্ছে আমাদের অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। যেগুলি আমাদের শরীরে তৈরি হয় না, সেগুলিকে আমরা কি হয়, বিভিন্ন খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। এবার অ্যামিনো অ্যাসিডগুলি সাধারণত কি হয়, কালারলেস হয়, কেলাসাকার কঠিন পদার্থ হয়। সরল অ্যামিন কার্বক্সিলিক অ্যাসিডের চেয়ে কি হয়, এরা জলে অধিকতর দ্রবণীয় হয়, তারপর উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়, কঠিন পদার্থ হয়, লবণের মতো আচরণ করে। আচ্ছা, এই আচরণের কারণ একই অণুতে আম্লিক মানে কার্বক্সিলিক মূলক, ক্ষারীয় অ্যামিনোমূলক উভয় মূলকের উপস্থিতি থাকে। যেমন দেখো এখানে কি বলছে, আর বন্ড CH, এদিকে বন্ড NH2 বন্ড C, ডাবল বন্ড ও বন্ড ও বন্ড H। এটা হচ্ছে জুইটার আয়ন গঠন, মানে আর বন্ড CH, নিচে হচ্ছে NH3 পজিটিভ, বন্ড C উপরে ডাবল বন্ড ও নেগেটিভ। এবার হচ্ছে প্রোটিনের আকৃতি। প্রোটিন, গ্লাইকোসাইল, অ্যালানিন। প্রোটিন হচ্ছে একটা কি আলফা অ্যামিনো অ্যাসিডের পলিমার, এটা আমরা জানলাম। প্রোটিন হচ্ছে কি আলফা অ্যামিনো অ্যাসিডের পলিমার হয়। এটা কি একে অপরের সাথে কি করে, পেপটাইড বন্ধন বা পেপটাইড যে লিঙ্কেজ আছে সেটার মাধ্যমে যুক্ত থাকে। পেপটাইড লিঙ্কেজ হচ্ছে কি একটা অ্যামাইড বন্ধন, যেটা বন্ড COH মূলক আর বন্ড NH2 মূলকের মাধ্যমে গঠিত। তাহলে পেপটাইড বন্ধনটা কি দুটা বন্ধন, অ্যামাইড বন্ধন। একটা হচ্ছে পেপটাইড হচ্ছে একটা, পেপটাইড লিঙ্কেজ হচ্ছে একটা অ্যামাইড বন্ধন, যেটা বন্ড CO গ্রুপ COH মূলক আর হচ্ছে বন্ড NH2 মূলকের মাধ্যমে যুক্ত থাকে। তো দুটা একই ধরনের অথবা ভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডের অণুর মধ্যে কি হয়, বিক্রিয়ায় একটা অণুর অ্যামিনোমূলক অপর একটা অণুর কার্বক্সিলিক মূলকের সাথে যুক্ত হয়। তো জলের অণুর অপসারণ ঘটে, মানে H2 এক অণু জল বেরিয়ে যায়, বন্ড CO বন্ড NH একটা পেপটাইড বন্ধন গঠিত করে। বিক্রিয়ায় উৎপন্ন পদার্থকে আমরা বলবো হচ্ছে ডাইপেপটাইড, আর দুটো অ্যামাইনো অ্যাসিড দ্বারাও তৈরি হয়। যেমন গ্লাইসিনের কার্বক্সিলিক মূলক অ্যালানিনের অ্যামিনো মূলকের সাথে যুক্ত হয়ে কি করে, আমরা গ্লাইসিল অ্যালানিন নামক ডাইপেপটাইড পাই। দেখো কি বলছে, H2N বন্ড CH2 বন্ড COH আছে, প্লাস হচ্ছে H2N আছে, বন্ড হচ্ছে CH2 নিচে আছে কি, সরি CH নিচে আছে CH3COH, মাইনাস ওয়াটার এখনো জল যদি বেরোয় তাহলে এটা হচ্ছে পেপটাইড বন্ধন। কি উৎপন্ন হচ্ছে, H2N CH2 সেমই আছে, জাস্ট COH এর জায়গায় কি প্রবেশ হলো, CO বন্ড NH হলো, তারপর এখানে দেখো CH নিচে CH3COH আছে, এটাই হচ্ছে গ্লাইসাইল হচ্ছে অ্যালানিন। এবার হচ্ছে কি যে আশালো বা তন্তুবাহী যেটা প্রোটিন, আণবিক গঠনের উপর ভিত্তি করে প্রোটিনকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে আশালো বা তন্তুবাহী প্রোটিন, আশালো তন্তুবাহী প্রোটিন, আর একটা হচ্ছে কি বর্তুলাকার প্রোটিন। যখন কি হয় যে পলিপেপটাইড শৃঙ্খলগুলি সমান্তরাল থাকে, মানে যেমন হাইড্রোজেন বন্ডিং বা ডাইসালফাইড বন্ধন দ্বারা পরস্পর যুক্ত থাকে, তখন এরা কি করে, তন্তুর মতো গঠন আকৃতি লাভ করে। আর এইরূপ প্রোটিন সমূহ সাধারণত কি হয় না, জলে অদ্রাব্য। যেমন উদাহরণ হতে পারে ক্যারাটিন, যেমন চুল, উল, সিল্ক এর মতো উপস্থিত। তারপর হচ্ছে কি মায়োসিন, মাংসপেশি ইত্যাদি। এবার আসছি যে হচ্ছে বর্তুলাকার প্রোটিন। বর্তুলাকার প্রোটিন কি, যে যখন পলিপেপটাইড শৃঙ্খলগুলি কুণ্ডলী তৈরি করে, গোলকের আকৃতি ধারণ করে, এরূপ আকৃতি হয়, এগুলিকে বলা হয়, এগুলি সাধারণত জলে দ্রাব্য হয়। যেমন ইনসুলিন, অ্যালবুমিন বর্তুলাকার প্রোটিনের সাধারণ উদাহরণ। এবার প্রোটিনের প্রাইমারি গঠন আছে, তারপর প্রোটিনের কি আছে, সেকেন্ডারি গঠন আছে। প্রোটিনের টার্সিয়ারি গঠন, প্রোটিনের কোয়াটারনারি গঠন। প্রোটিনের মধ্যে এক বা একের অধিক পলিপেপটাইড শৃঙ্খল থাকে, উপস্থিত থাকে। আর প্রোটিন মধ্যস্থ প্রত্যেকটা পলিপেপটাইড শৃঙ্খল কি হয় না, অ্যামিনো অ্যাসিড সমূহ একে অপরের সাথে নির্দিষ্ট ক্রমে যুক্ত থাকে। আর অ্যামিনো অ্যাসিডের এই বিশিষ্ট ক্রমকে প্রোটিনের যে প্রাইমারি গঠন সেটা বলা হয়। প্রোটিনের সেকেন্ডারি গঠন, প্রোটিনের সেকেন্ডারি গঠন বলতে আমরা সেই গঠন আকৃতিকে বোঝাই যেটা হচ্ছে একটা দীর্ঘ পলিপেপটাইড শৃঙ্খল বিদ্যমান থাকবে। মানে প্রোটিনের যে সেকেন্ডারি গঠন আছে সেটাতে কি থাকবে, একটা দীর্ঘ পলিপেপটাইড শৃঙ্খল থাকবে। আর এটা দুটো ভিন্ন প্রকারের গঠন আকৃতি বিদ্যমান থাকবে। যেমন একটা আলফা হেলিক্স থাকবে, তারপর বিটা হেলিক্স শিটও থাকবে, পেপটাইড বন্ধন হতে বন্ড সি, ডাবল বন্ড ও এটাও থাকবে, ডাবল বন্ড ও বন্ড, তারপর বন্ড NH মূলক সমূহের মধ্যে হাইড্রোজেন বন্ধনের ফলে মূল পেপটাইড শৃঙ্খলটা নিয়মিতভাবে ভাঁজযুক্ত থাকায় এই গঠন তৈরি হবে। তো আলফা হেলিক্স হলো এমন এক ধরনের সাধারণ গঠন যেটা কিনা একটা পলিপেপটাইড শৃঙ্খলের ডান দিকে আবর্তিত হয়। দেখো ডান পাকের দিকে আবর্তিত হবে।
মানে হেলিক্স ঘুরে থাকবে, আর প্রতিটা অ্যামাইনো অ্যাসিডের NH মূলকে অবশিষ্ট হাইড্রোজেন কুণ্ডলীর যে পার্শ্ববর্তী মোড়ক আছে, মানে বন্ড C বন্ড ডাবল বন্ড O, এই মূলকের সাথে সম্ভাব্য হাইড্রোজেন বন্ধন গঠন করবে। আর বিটা গঠন আকৃতির ক্ষেত্রে কি হয়, বিটা গঠন আকৃতির ক্ষেত্রে যে সকল পেপটাইড শৃঙ্খলগুলি আছে সেটা সব প্রায় সর্বাধিক প্রসারিত হবে, পরস্পর যে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন হচ্ছে সেটা দ্বারাও পাশাপাশি অবস্থান করবে। কাপড়ের সিটের অনুরূপ আর হচ্ছে কি বিটা প্লিটেড সিট হিসেবে পরিচিত। এবার প্রোটিনের যখন টার্সিয়ারি গঠন বলবো তখন দেখো, প্রোটিনের টার্সিয়ারি গঠনের ক্ষেত্রে কি হয়, পলিপেপটাইড শৃঙ্খলগুলি সামগ্রিক ভাঁজ হয় আর সেকেন্ডারি গঠনের পুনরায় ভাঁজ হওয়াকে প্রদর্শন করে। আচ্ছা, দুটা মুখ্য আণবিক গঠন উৎপন্ন হতে পারে, একটা হচ্ছে কি তন্তুময় আর হচ্ছে বর্তুলাকার। তো 2 ডিগ্রি আর 3 ডিগ্রি গঠনের স্থায়িত্ব প্রদানকারী যে মুখ্য বলগুলি আছে সেটা যেমন হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, ডাইসালফাইড বন্ড, তারপর হচ্ছে ভ্যান ডার ওয়ালস, আর হচ্ছে স্থিরতড়িৎ আকর্ষণ বল। তাহলে কি কি বল হতে পারে, হাইড্রোজেন বন্ডিং হতে পারে প্রোটিনের টার্সিয়ারি গঠনের সময়, ডাইসালফাইড বন্ধন হতে পারে, ভ্যান ডার ওয়ালস বন্ধন হতে পারে, তারপর হচ্ছে স্থিরতড়িৎ আকর্ষণ বলও হতে পারে। এবার প্রোটিনের কোয়াটারনারি গঠন যখন বলবো তখন দেখো, এবার কিছু সংখ্যক প্রোটিন আছে যারা কি করে না দুই বা তার বেশি পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা তৈরি হয়, এদেরকে বলা হয় ইউনিট। এবার পরস্পরের সাপেক্ষে এই সকল সাব ইউনিটের ত্রিমাত্রিক বিন্যাসকে বলা হয় কোয়াটারনারি গঠন, কোয়াটারনারি গঠন বলে। আর এই চার প্রকারের গঠনাকৃতি নকশা এততে দাও, যেমন দেখো এখানে কি প্রাইমারি গঠনের ক্ষেত্রে লম্বা একটা চেন, সেকেন্ডারির ক্ষেত্রে এরকম প্যাচ, টার্সিয়ারির ক্ষেত্রে এরকম প্যাচ, আর কোয়াটারনারির ক্ষেত্রে পুরো প্যাচ, টোটালটাই। এবার প্রোটিনের গঠনের ক্ষেত্রে 2 প্রকার কোয়াটারনারি গঠন বিশিষ্ট 2টা উপ একক দেখানো হয়েছে। এবার দেখো হিমোগ্লোবিনের প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি গঠন। প্রাইমারি যেটা কি CC বলতে হচ্ছে তোমার কার্বন আর হাইড্রোজেন, সেকেন্ডারির ক্ষেত্রে N আর O, নাইট্রোজেন আর অক্সিজেন, তারপর R গ্রুপ, আর হচ্ছে এটা কি হিম বোঝানো হচ্ছে, এটা কোয়াটারনারি গঠন। প্রোটিনের ডিনেচারেশন, প্রোটিনের ডিনেচারেশন বলতে কি বোঝানো হয়, যে ধরো স্বতন্ত্র একটা ত্রিমাত্রিক গঠন আছে, গঠন সমন্বিত, আর এটা একটা কি জৈবিক সক্রিয়তা সম্পন্ন হয়। আবার যে সকল প্রোটিনগুলা জৈবিক তন্ত্রে উপস্থিত থাকে তাদেরকে বলা হয়, মানে যে সমস্ত যে প্রোটিন আছে সেটা জৈবিক তন্ত্রের সাথে উপস্থিত, তাদেরকে আমরা নেটিভ প্রোটিন বলবো, জৈবিক তন্ত্রের সাথে উপস্থিত থাকে। নেটিভ অবস্থায় কোন প্রোটিনের ক্ষেত্রে উষ্ণতা পরিবর্তনের মতো ভৌত পরিবর্তনও সংঘটিত হয়, যা pH পরিবর্তনের মতো রাসায়নিক পরিবর্তন সংঘটিত করে। প্রোটিন মধ্যস্থ যে হাইড্রোজেন বন্ধনগুলি আছে সেটা গঠন বাধাপ্রাপ্ত হয়, গ্লোবিউলগুলোর ভাঁজ খুলে যায় আর হেলিক্সের যে প্যাচ আছে সেটাও খুলে যায়, আর প্রোটিন তার কি করে জৈবিক সক্রিয়তাও হারিয়ে ফেলে। এই প্রোটিনকে বলা হয় ডিনেচারেশন। তো ডিনেচারেশনের ফলে প্রোটিনের প্রাইমারি 1 ডিগ্রি গঠন অপরিবর্তিত থাকে, কিন্তু সেকেন্ডারি আর হচ্ছে যে টার্সিয়ারি গঠন বিশিষ্ট হয়, সেটা হচ্ছে ডিনেচারেশনের একটা সাধারণ উদাহরণ। স্ফুটনের ফলে কি হয়, ডিমের সাদা অংশের জমাট বাঁধা। ডিনেচারেশনের আরেকটা উদাহরণ হচ্ছে দুধ থেকে দই তৈরি করা। দুধ থেকে দই তৈরি করতে ক্ষেত্রে আমরা কি ল্যাকটিক অ্যাসিড যেটা হয় সেটা ব্যবহার করা হয়, তাই তো। ল্যাক্টোব্যাসিলাস কি করে না, দুধকে দইয়ে পরিণত করে, ল্যাক্টোব্যাসিলাস যেটা আছে। আর এটা একটা কি হয়, ঘরের কারণে দুধে বর্তমান যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড উৎপাদন করে, একটু বলে দিচ্ছি এখানে ল্যাকটিক অ্যাসিড উৎপাদন। আচ্ছা, এবার হচ্ছে এনজাইম কি, এনজাইম হচ্ছে একটা সজীব তন্ত্রের মধ্যে সংগঠিত বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় সমন্বয়ের কারণেই জীবন ধারণ সম্ভব হয়েছে। খাদ্যের হজম, উপযুক্ত অনুশোষণ, তারপর শেষ পর্যন্ত শক্তির যে উৎপাদন, ধারাবাহিকভাবে কতগুলি রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হওয়ার মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন হয়। তো সকল বিক্রিয়াগুলি দেহের মধ্যে কি হয়, মৃদু পরিস্থিতিতেই সংগঠিত হয়। বিক্রিয়াগুলো কিছু জৈব অনুঘটকের সাহায্যে সংগঠিত হয়। আমাদের যে শরীরে বিভিন্ন বিক্রিয়া চলছে সেগুলো কিছু একটা জৈব অনুঘটকের সাহায্যে আমাদের সংগঠিত হচ্ছে। জৈব অনুঘটক বা ক্যাটালিস্ট যেটাকে বলি, ওগুলোর মাধ্যমে সংগঠিত হয় সেই বিক্রিয়াগুলি আমাদের বডির ভেতরে। তো এইগুলিকে আমরা বলি হচ্ছে এনজাইম মানে উৎসেচক। তো প্রায় সমস্ত এনজাইমই কি হয় না, বর্তুলাকার প্রোটিন হয়। আর একটা বিশেষ বিক্রিয়া আর হচ্ছে বিশেষ সাবস্ট্রেটের জন্য নির্দিষ্ট এনজাইম থাকে। এদের নামকরণ সাধারণত ওই যৌগ বা যৌগের শ্রেণীর ওপর ভিত্তি করেই করা হয়। যে এনজাইম মল্টোজের আদ্র বিশ্লেষণ দ্বারা কি করে গ্লুকোজ উৎপাদনে অনুঘটক রূপে কাজ করে, তাদেরকে আমরা বলি হচ্ছে মল্টোজ। যেমন কি, যে মল্টেজ গ্লুকোজ উৎপন্ন করছে, C12H2211 মল্টেজ, এটা হচ্ছে 2C6H12O6 হচ্ছে গ্লুকোজ। এবার হচ্ছে এনজাইম ক্রিয়ার যে ক্রিয়া কৌশলতা সেটা দেখো। কোনো বিক্রিয়ায় অগ্রগতির জন্য খুবই কম পরিমাণ এনজাইমের প্রয়োজন হয়, একদম ঠিক। এবার রাসায়নিক অনুঘটক ক্রিয়ার মতোই
এনজাইমের যে সক্রিয়করণ শক্তি সেটার মান হ্রাস ঘটায়। সুক্রোজের আম্লিক আদ্র বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় সক্রিয়করণ শক্তির মান কত? যে 6.22 কিলোজুল মোল ইনভার্স। আর এনজাইমের সাহায্যে সুক্রোজের আদ্র বিশ্লেষণের করা হয়, তার সক্রিয়করণ শক্তির মান কত? 2.15 কিলোজুল মোল ইনভার্স। এবার হচ্ছে ভিটামিন। ভিটামিন কি? ভিটামিন হচ্ছে যেমন ধরো আমাদের খাদ্যের মধ্যে কিছু কিছু জৈব যৌগের সামান্য পরিমাণের উপস্থিতি থাকা প্রয়োজন হয়, তার অভাবে বিভিন্ন কারণের, তার যদি অভাব হয় আমাদের বডিতে, তাহলে সেক্ষেত্রে কি আমাদের বডিতে বিভিন্ন রোগ সৃষ্টি হয়। এই যৌগগুলিকে আমরা কি বলি? ভিটামিন বলি। অধিকাংশ ভিটামিন আমাদের শরীরে কি হয়? সংশ্লেষিত হয় না, কিন্তু উদ্ভিদ বা প্রায় সব ধরনের ভিটামিনকে সংশ্লেষিত করতে পারে। উদ্ভিদ কি করতে পারে? সব ধরনের ভিটামিনকে সংশ্লেষিত করতে পারে। তাই আমরা যে সমস্ত ভিটামিনগুলি আমাদের শরীরে বা বডিতে উৎপন্ন হয় না, সেই সমস্ত ভিটামিনগুলি আমরা কি করি? যে সেই সমস্ত উদ্ভিদ থেকে গ্রহণ করে নিই। কিন্তু উদ্ভিদ প্রায় সব ধরনের ভিটামিনকে সংশ্লেষিত করতে পারে, ঠিক? আচ্ছা, সেই জন্যই এদের প্রয়োজনীয় খাদ্য উপাদান রূপে আমরা বিবেচনা করতে পারি। সকল ভিটামিন সাধারণত আমাদের খাদ্যের মধ্যেই পাওয়া যায়। তো ভিটামিন সমূহ বিভিন্ন রাসায়নিক শ্রেণীতেও অবস্থান করে। ভিটামিনগুলিকে কি করা হয়? যে A B C D ইত্যাদি ইংরেজি বর্ণমালার সাহায্যে আমরা চিহ্নিত করতে পারি। তো এবার দেখো যে ভিটামিন, যে এটা কোশ্চেন আসে যে ভিটামিন কোন সমস্ত ভিটামিন হচ্ছে তোমার জলে দ্রবীভূত হয়, কোনগুলি হচ্ছে ফ্যাটে বা তেলে দ্রবণীয়, ফ্যাটে বা চর্বিতে দ্রবণীয়। তো ADE মানে ভিটামিন A, তারপর হচ্ছে ভিটামিন D, ভিটামিন ই, আর হচ্ছে ভিটামিন কে, এগুলি হচ্ছে তোমার তেলে বা হচ্ছে কি বলে চর্বিতে দ্রাব্য হয়। আর যেটা হচ্ছে বাকি বাদ যে ভিটামিন বি যেটা আছে, তাহলে ভিটামিন A D E K এই সমস্ত ভিটামিনগুলি তোমার হচ্ছে কি যে ফ্যাটে দ্রবণীয় হয়। আর বাকি বাদ যে সমস্ত ভিটামিন আছে, যেমন ভিটামিন বি আছে, এই সমস্ত ভিটামিনগুলি মানে বি কমপ্লেক্স যেটা, সেগুলি হচ্ছে তোমার জলে দ্রবণীত। তারপর ভিটামিন সি, এগুলো হচ্ছে জলে দ্রবণীয় হয়। ভিটামিন শব্দটা এসেছে ভাইটাল প্লাস হচ্ছে অ্যামিন এই শব্দ থেকে। তো কি বলছে যে ভিটামিন, এখানে কি বলছে যে অধিকাংশের মধ্যে অ্যামিনোমূলক থাকে না, ফলে ভিটামিন ই অক্ষরটি বাদ দিয়ে কি করা হয়? ভিটামিন রাখা হয়েছে। আচ্ছা, এবার ভিটামিনের শ্রেণী বিভাগ, যেটা বললাম চর্বিতে দ্রাব্য ভিটামিন আর একটা জলে দ্রাব্য ভিটামিন। তো ভিটামিন যা হচ্ছে কি চর্বি বা তেলে দ্রবণীয় কিন্তু জলে অদ্রবণীয় হয়। যেমন ভিটামিনগুলি ADEK, যারা কি যকৃৎ আর মেদকলায় সঞ্চিত হয়। ADEK তেল আছে, মনে রাখতে পারো ADEK তেল আছে। তাহলে কি যে ADEK ভিটামিন A, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে হচ্ছে তোমার হচ্ছে কি যে চর্বিতে দ্রাব্য। আর বাকি বা যে সমস্ত ভিটামিন আছে সেগুলি সমস্ত জলে দ্রাব্য। এবার ভিটামিন যে বি ভিটামিনগুলি, তারপর ভিটামিন সি, এগুলি কি জলে দ্রাব্য ভিটামিন। শুধুমাত্র ভিটামিন যে B12 আছে সেটা ব্যতিক্রম, এটা তার মানে জলে দ্রবীভূত হয় না। জলে দ্রাব্য ভিটামিনগুলি খাদ্যের মাধ্যমে নিয়মিত গ্রহণ করা দরকার, কারণ এগুলি আমাদের মূত্রের মাধ্যমে কি হয়? শরীর থেকে বেরিয়ে যেতে পারে, আর শরীরেও সঞ্চিত হয় না। এবার দেখো ভিটামিন এ, ভিটামিন এর উৎস কি কি হতে পারে? ভিটামিন এর উৎস যেমন হচ্ছে মাছের যে যকৃতের তেল আছে, গাজর, মাখন, দুধ, এগুলি হচ্ছে ভিটামিন এর তোমার উৎস। তারপর ধরো এর অভাবজনিত রোগ কি? চোখের কর্নিয়া। ভিটামিন এর অভাবে আমাদের চোখের কর্নিয়া, জেরেপথ্যালমিয়া, মানে চোখের কর্নিয়া শক্ত হয়ে যাবে, রাত কানা হবে, রাত্রে মানে দেখতে পাবে না। এবার ভিটামিন B1 থায়ামিনের ক্ষেত্রে, এটার উৎস হচ্ছে তোমার ইস্ট, দুধ, সবুজ শাকসবজি খাদ্য। আর অভাবজনিত বেরি, ক্ষুধামান্দ্য বৃদ্ধি, আর হচ্ছে মন্ধুবত্ব, বামনত্ব। তারপর ভিটামিন কি আছে? তোমার B2 আছে, অর্থাৎ রাইবোফ্লেভিন কি? যেমন দুধ, ডিমের সাদা অংশ, যকৃৎ। এটার ক্ষেত্রে কি হয়? যে মুখের যে কোণ আছে, ঠোঁট, এটা সেটা ফেটে যায়, হজমের ব্যাঘাত হয়, হজমও হবে না, তারপর চামড়া জ্বালা অনুভব হয়, এগুলি হয়। এবার ভিটামিন B6 হচ্ছে কি? পিরিডক্সিন। ইস্ট, দুধ, ডিমের কুসুম, খাদ্য শস্য এবং দানা শস্যের ক্ষেত্রে এটার উৎস। আর অভাবজনিত রোগ হচ্ছে খিঁচুনি। ভিটামিন B12 যেমন হচ্ছে মাংস, মাছ, ডিম, দই, এটার ক্ষেত্রে কি হয়? অ্যানিমিয়া হয়, অর্থাৎ রক্তাল্পতা। আর হিমোগ্লোবিনের লোহিত কণিকার অভাবকে বলা হয় রক্তাল্পতা বা অ্যানিমিয়া বলা হয়। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, এটা হচ্ছে কি লেবু জাতীয়, যেমন হচ্ছে সাইট্রাস ফল, অম্ল, তারপর এবং সবুজ শাকসবজিতে ভিটামিন সি পাওয়া যায়। অভাবজনিত রোগ স্কার্বি, যেমন হচ্ছে মাড়ির রক্ত পড়া, পাইরিয়া হতে পারে। ভিটামিন ডি সূর্যালোক শোষণ, আর হচ্ছে কি যে মাছ, ডিমের কুসুম খেলে আমাদের ভিটামিন ডি সংশ্লিষ্ট হবে বডিতে। অভাবজনিত রোগ রিকেট হতে পারে, যেমন শিশুদের হাড় বেঁকে যাওয়া। তারপর হচ্ছে কি অস্টিওম্যালেসিয়া, হাড় নরম হয়ে যাওয়া, এবং বয়স্কদের গাঁটে ব্যথা হয়। তারপর কি আছে? ভিটামিন ই। ভিটামিন ই এর ক্ষেত্রে কি যে প্রাকৃতিক ভোজ্য তেল, যেমন দানা, শস্য জাতীয় তেল থেকে, সানফ্লাওয়ার তেল থেকে আমরা ভিটামিন ই পেতে পারি। আর যেটার অভাবজনিত লক্ষণ কি যে লোহিত রক্তকণিকার ভঙ্গুরতা বৃদ্ধি পাবে, পেশি দুর্বল হয়ে যাবে। ভিটামিন কে সবুজ শাকসবজি, রক্ত জমাট বাঁধতে বেশি সময় লাগে। এবার আসছে নিউক্লিক অ্যাসিড।
নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে কি নিউক্লিক অ্যাসিড প্রধানত দুই প্রকারের হয়, আমরা সবাই জানি দুই প্রকার, একটা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ, আর একটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিডগুলি নিউক্লিওটাইড শৃঙ্খল দীর্ঘ শৃঙ্খল পলিমার হয়, আর একে কি বলা হয় পলিনিউক্লিওটাইড বলা হয়। তো এবার নিউক্লিক অ্যাসিডের রাসায়নিক সংযুক্তি যেটা সেটা দেখো, ডিএনএ বা আরএনএ এর সম্পূর্ণ আদ্রবিশ্লেষের সময় কি একটা পেন্টোজ শর্করা, ফসফরিক অ্যাসিড, তারপর নাইট্রোজেন ঘটিত হেটেরোসাইক্লিক যৌগসমূহ উৎপন্ন হয়। তো ডিএনএ অণুর মধ্যে ক্ষুদ্র অংশরূপে বিটা D2 ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে, আর অপরপক্ষে কি হয় আরএনএ অণুর শর্করা অংশটা বিটা ডি রাইবোজ হয়। তাহলে বিটা ডি রাইবোজ আর হচ্ছে বিটা D2 ডিঅক্সিরাইবোজ এর গঠন। তারপর দেখো এখানে বলছে অ্যাডিনিন, তারপর হচ্ছে গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। তাহলে ডিএনএতে 4টা ক্ষারক থাকে, এটা আমরা সবাই জানি। অ্যাডিনিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে, থাইমিন থাকে। জাস্ট খালি আরএনএর ক্ষেত্রে কি হয় যে থাইমিনের জায়গায় ইউরাসিল থাকে, বাকি বাদ অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন সেমই থাকে। এবার নিউক্লিক অ্যাসিডের যে গঠন সেটা দেখো। নিউক্লিক অ্যাসিডের গঠনের ক্ষেত্রে কি শর্করার 1 নং অবস্থানের সঙ্গে যুক্ত ক্ষারকের সংযুক্তিকরণের ফলে যে এককটি গঠিত হয় তাকে আমরা কি বলি নিউক্লিওসাইড বলি। এবার ক্ষারক থেকে এগুলি পার্থক্য করার জন্য নিউক্লিওসাইডেও শর্করার কার্বন যেমন 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম ইত্যাদি সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। এবার শর্করার ক্ষুদ্র অংশের 5 অংশ 5 নাম্বার অবস্থানের মাধ্যমে কি হয় ফসফরিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়। তো তখন আমরা কি করি একটা নিউক্লিওটাইড পাই। একটা নিউক্লিওসাইড আর হচ্ছে নিউক্লিওটাইডের গঠন। ক্ষারক নিউক্লিক অ্যাসিডের একটি সরলীকৃত শৃঙ্খল। দেখো প্রথমত কি আছে ক্ষারক, তারপর শর্করা ফসফেট, এবার কি আছে ক্ষারক শর্করা থেকে ফসফেট হলেন, তারপর শর্করা ক্ষারক। ডিএনএ দ্বিতন্ত্রী কুণ্ডলীকৃত গঠন। দেখো 5 প্রাইম 3 প্রাইম, এটা হচ্ছে 5 প্রাইম 3 প্রাইম ডিএনএর গঠন। এটা হচ্ছে কি গুয়ানিন ট্রিপল বন্ড C সাইটোসিন, তারপর হচ্ছে অ্যাডেনিন ডাবল বন্ড TA এগুলি। এবার কি বলছে যে জেমস ওয়াটসন আর হচ্ছে ফ্রান্সিস ক্লিক কি করে ডিএনএ এর জন্য কুণ্ডলীকৃত দ্বিতন্ত্রী গঠনের অবতারণা করেন। তার বিজ্ঞানী জেমস আর হচ্ছে ওয়াটসন কি করেন, বিজ্ঞানী জেমস আর হচ্ছে কি ফ্রান্সিস ক্লিক ডিএনএ এর জন্য একটা কুণ্ডলীকৃত দ্বিতন্ত্রী গঠনের অবতারণা করেন। দুটি নিউক্লিক অ্যাসিড শৃঙ্খল একে কি করে একে অপরের প্যাঁচানো অবস্থায় থাকে, আর একজোড়া কি হচ্ছে সাপের মতো পিছিয়েছে একে অপরকে, আর একজোড়া ক্ষারকের মধ্যবর্তী স্থানে হাইড্রোজেন বন্ধনের দ্বারা কি হয় পরস্পরের সাথে আটকে থাকে। তো এই দুটি তন্ত্রী একে অপরের পরিপূরক, কারণ কি যে এরা নির্দিষ্ট ক্ষারক, তারপর জোরের মধ্যবর্তী স্থান থাকে হাইড্রোজেন বন্ধন গঠন করে। এবার অ্যাডেনিন আর থাইমিনের সঙ্গে কি করে হাইড্রোজেন বন্ধন গঠন করে, তারপর সাইটোসিন গুয়ানিনের সঙ্গেও হাইড্রোজেন বন্ধন গঠন করে। এবার আরএনএ কি, আরএনএ হচ্ছে একটা সেকেন্ডারি গঠনাকৃতি, যে সকল কুণ্ডলী উপস্থিত থাকে তা হচ্ছে একতন্ত্রী। আরএনএ হচ্ছে কি একটা একতন্ত্রী গঠন। আরএনএ হচ্ছে 3 প্রকারের হয়, একটা হচ্ছে কি এমআরএনএ মেসেঞ্জার আরএনএ হতে পারে, তারপর হচ্ছে রাইবোজোমাল আরএনএ হতে পারে, মেসেঞ্জার আরএনএ। তাহলে আরএনএ 3 প্রকার, এমআরএনএ, টিআরএনএ আর আরএনএ। অর্থাৎ এমআরএনএ বলতে হচ্ছে মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ আর হচ্ছে ট্রান্সফার আরএনএ। এবার দেখো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আমরা কি করতে ব্যবহার করি। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ব্যবহৃত হয় যেমন কোনো ব্যক্তির পিতৃত্ব বা যদি মাতৃত্ব পরিচয় করতে হয় সেটার ক্ষেত্রে, ফরেনসিক ল্যাবরেটরিতে অপরাধীদের শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়। তারপর ধরো যে জৈবিক বিবর্তন পুনঃলিখনেও জাতিগত শ্রেণী নির্ধারণের ক্ষেত্রে, পিতামাতা বা সন্তানের ডিএনএর সঙ্গে তুলনা করে দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্তকরণের জন্য আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করি। এবার নিউক্লিক অ্যাসিডের জৈবিক কার্যক্রম। নিউক্লিক অ্যাসিডের জৈবিক কার্যক্রম কি হচ্ছে, ডিএনএ হচ্ছে একটা বংশগত রাসায়নিক ভিত্তি, একদম ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক হচ্ছে বংশগতি রাসায়নিক ভিত্তি। একে আমরা বংশানুক্রমিক মানে জেনেটিক তত্ত্বের ভান্ডার হিসেবে বিবেচনা করতে পারি। তো ডিএনএ কিনা লক্ষ লক্ষ বছর ধরে প্রাণীর বিভিন্ন প্রজাতির পরিচয় বজায় রাখার জন্য সম্পূর্ণভাবে দায়ী হয়। একটা ডিএনএ অণু কোষ বিভাজনের সময় নিজস্ব প্রতিলিপি গঠনে সক্ষম হয়, আর একই রকমের ডিএনএ তন্ত্রীগুলোতে অপত্য কোষও সঞ্চারিত করে। নিউক্লিক অ্যাসিডের জন্য অন্য আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষ করা। তো কোষের মধ্যে বর্তমান আরএনএ অণুই প্রকৃতপক্ষে কি করে প্রোটিন সংশ্লেষের প্রক্রিয়াটিকে সম্পন্ন করে। এবার হরমোন হচ্ছে কি, হরমোন হচ্ছে এমন একটা অণু যা হচ্ছে অন্তঃকোষীয় বার্তা হিসেবে কাজ করে। হরমোনটা কি করে, অন্তঃকোষীয় বার্তা হিসেবে কাজ করে।
শরীরের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়, তারপর সরাসরি রক্তস্রোতে মিশে যায়, রক্তই কি করে এদেরকে কার্যস্থলে পৌঁছে দেয়। রাসায়নিক প্রকৃতির ভিত্তিতে এদের মধ্যে কিছু সংখ্যক যেমন স্টেরয়েড হরমোন, স্ট্রোজেন, প্রোজেস্টেরন আছে, অ্যান্ড্রোজেন, পলিপেপটাইড, ইনসুলিন, তারপর হচ্ছে অ্যান্ড্রফিন, অন্যান্য হচ্ছে অ্যামাইনো অ্যাসিড জাতক, তারপর এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন, এগুলি শরীরের মধ্যেই হরমোনের বিভিন্ন কাজ রয়েছে। এই কার্যের উদাহরণ যেমন হচ্ছে রক্তে ধরো কিছু গ্লুকোজের মাত্রা নিচের মাত্রায় নামিয়ে আনতে ইনসুলিন আমাদের ভূমিকা পালন করে। মানে রক্ত যখন আমাদের গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে তখন সেটাকে কমিয়ে আনার জন্য ইনসুলিন ভূমিকা পালন করে। এবার ইনসুলিন অপসারিত করলে রক্তে কী হবে, গ্লুকোজের মাত্রা দ্রুত হারে বৃদ্ধি পাবে। এবার গ্লুকাগন কি করবে না, হরমোন গ্লুকাগন যে হরমোন আছে সেটা রক্তে গ্লুকোজের মাত্রা আবার বৃদ্ধিতে সাহায্য করবে। যখন আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা আবার কমে যাবে তখন গ্লুকাগন সেটাকে বাড়াবে। তো দুটো হরমোন একত্রে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। একটা হচ্ছে গ্লুকাগন আর একটা হচ্ছে তোমার ইনসুলিন। এপিনেফ্রিন আর নন এপিনেফ্রিন বাহ্যিক উত্তেজনায় সাড়া দেওয়ার ক্ষেত্রে মধ্যস্থকারী রূপেও ক্রিয়া করে। এবার বৃদ্ধি গ্রোথ হরমোন, তারপর সেক্স হরমোন সমূহ জীবের বৃদ্ধি এবং বিকাশে ভূমিকা পালন করে। এবার থাইরয়েড গ্রন্থি থেকে কি হয়, অবশ্যই আমাদের যে থাইরক্সিন আছে, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন উৎপন্ন হয়। টাইরোসিন অ্যামিনো অ্যাসিডের একটা আয়োডিন জাতক। টাইরোসিন যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের একটা আয়োডিন জাতক। এবার থাইরক্সিনের মাত্রা অস্বাভাবিকভাবেই কম হলে সেটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। যখন আমাদের থাইরক্সিনের মাত্রা অস্বাভাবিকভাবে কমে যাবে তখন সেই রোগটাকে বলা হচ্ছে, মানে তখন কিসের সৃষ্টি হবে না, হাইপোথাইরয়েডিজমের সৃষ্টি হবে। এর উপসর্গ কি, জড়তা হবে, স্থূলতা হবে। থাইরক্সিনের অধিক মাত্রার কারণে কি হয়, হাইপার। এবার থাইরক্সিন যখন অধিক মাত্রায় হবে, অধিক মাত্রায় থাকবে তখন হবে সেটা হাইপার থাইরয়েডিজম। খাবারের মধ্যে যখন আয়োডিনের পরিমাণ কম থাকবে তখন হাইপো থাইরয়েডিজম হবে, আর থাইরয়েড গ্রন্থির আকারও বড় হয়ে যাবে, বৃদ্ধি পাবে। বাণিজ্যিক খাদ্য লবণে যখন সোডিয়াম আয়োডাইড যোগ করা হয় তখন এই মানে সমস্যাটির সৃষ্টি হয়। এবার স্টেরয়েড হরমোন যেমন হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স গোনার, পুরুষের ক্ষেত্রে শুক্রাশয়, মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়। তারপর হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নির্গত হরমোনগুলি শরীরের কার্য সম্পাদনের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন গ্লুকোকর্টিকয়েড শর্করা বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে, তারপর প্রদাহজনিত বিক্রিয়ার সমূহের মধ্যে সামঞ্জস্য রক্ষা করে, মানসিক যে চাপ সংক্রান্ত বিক্রিয়াগুলি সেগুলিতে অংশগ্রহণ করে। মেনালোকর্টিকয়েডস কিডনির মাধ্যমে জল আর লবণের নির্গমন মাত্রাকে নিয়ন্ত্রণ করে। অ্যাড্রিনাল কর্টেক্সের সঠিকভাবে কাজ করে, এর ফলস্বরূপ অ্যাডিসন রোগ হতে পারে। লক্ষণগুলি কি, হাইপোগ্লাইসেমিয়া, দুর্বলতা, মানসিক চাপের সংবেদনশীলতা সম্ভাবনা বৃদ্ধি পায়। এবার গ্লুকোকর্টিকয়েডস, মিনারেলোকর্টিকয়েডস দ্বারা এর চিকিৎসা না করা হয় তবে কি হয়, রোগ মারাত্মক হতে পারে। গোনার দ্বারা নির্গত হরমোন গৌণ যৌন চরিত্রগুলির বিকাশের জন্য দায়ী হয়। টেস্টোস্টেরন হচ্ছে এমন একটা প্রধান যৌন হরমোন যেগুলি পুরুষের শরীরের মধ্যে উৎপন্ন হয়, আর এটা পুরুষের যে গৌণ চরিত্র যেমন গভীর কণ্ঠস্বর, মুখমণ্ডলের রোম গজানো, মুখের পুরুষাবলী গঠন বিকাশের জন্য দায়ী হয়। এস্ট্রাডিওল মহিলাদের প্রধান যৌন হরমোন, এটি কি করে, মহিলাদের গৌণ যে চরিত্র বিকাশের জন্য দায়ী, ঋতুচক্র নিয়ন্ত্রণেও অংশগ্রহণ করে। আর নিষিদ্ধ ডিম্বাণুকে কি করে, প্রথিত করার জন্য জরায়ুকে প্রস্তুত করার কাজটি প্রোজেস্টেরন দ্বারাই হয়। ওকে, চ্যাপ্টারটা অ্যানালাইজ করা কমপ্লিট হলো।